30 কিলো ওদারও সে বাগি গেছি। সে বাগার পরে আমরা এখন নিরুপায়, কোনো রাস্তা চিনি না, ঘাট চিনি না, আমরা কই যাই। তখন যাইতে যাইতে মনে হয় আমরা 2-3 দিনের উপবাস হয়েছি রাস্তা। তখন আমরা উপবাস অবস্থায় কোনো নিরুপায়, মানে কোনো ভাষা জানি না, কুস্তা জানি না, আমরা কই যাই। আমরা চুক্তি করছিল যে আমি ডাইরেক্ট ইরান নিমু, টেকা নিয়েছিল 50-60 হাজার করি, যার কাছ থেকে যত পারছে 50 নিছে না, সবার কাছ থেকে 50 উপরে নিছে। নেওয়ার পরে নিয়ে এই জম্মু কাশ্মীর বর্ডার নিয়েই দেখা যায় এখানে দৌড়াদৌড়ি। আমরা ইরান যাওয়ার পথে দলালের মাধ্যমে গেছিলাম, ইব্রাহিম দলালের মাধ্যমে। তো আমরা কলকাতা বাই নিয়ে ট্রেনে জম্মু কাশ্মীর রাস্তা দিয়ে পাকিস্তান থেকে ইরান নেওয়ার পথে আমরা ধরা খাইছি ইন্ডিয়ার পথে। 2007 আমরা ইব্রাহিম আমার কাছে 60,000 টাকা নিছে যে আমি ইরান আপনার পৌঁছাই। এই না জম্মু কাশ্মীর কেন 1 আওয়ারের মাথায় নিয়ে আমরা ফালাইয়া বাগিয়েছি। ইন্ডিয়াতে যাইয়া দালাল যদি বিপদে পড়ে যায় তাইলে এদেরকে কিন্তু রাস্তাঘাটে ফেলায়। তখন কিন্তু এরা ইন্ডিয়ার জেলে যাইয়া অনেকে ঢুকে, ইন্ডিয়ান সরকার এদেরকে জেলে ঢুকায়, এবং ইন্ডিয়ান জেলে ঢুকলে পরে এমন দেখা গেছে যে 5-6 বছরের ভিতরে তার খোঁজ খবরই নাই। 5-6 বছর পরে হয়তো হঠাৎ কইল যে আমি মুখ জেলে আছি। পার্শ্ববর্তী এইসব দেশকে ব্যবহার করে পায়ে হেঁটে কিংবা গাড়িতে জীবনের ঝুঁকি নিয়ে যারা পছন্দের জায়গায় চলে গেছে অতি লোভে, তাদের অনেকেই এখনো ফিরে আসেনি। আবার বিভিন্ন দেশে নিয়ে যাওয়ার পথে অনেককে করা হয়েছে অপহরণ। অনেকে আবার যাত্রাপথে তাদের জীবনের খেই হারিয়ে ফেলেছেন। পাকিস্তানেও আছে মানে যারা জিম্মি করে, আবার ওই যে ইরানের বর্ডারও আছে কিন্তু যারা জিম্মি করে আর সবে ধরা খাইছে, আমরা কয়েকজনে ধরা খাইছি না, গেছি খরাসি কষ্ট মষ্ট হইলা। যাওয়ার পরে খরাসি থেকে দলাল গালা ফইরা গেছি যাইতাম ইরান। প্রথম গেমও আমরা গেছি, দ্বিতীয় গেমও বাড়াইছে মাফিয়া, দ্বিতীয় গেমও মাফিয়া বাড়াইছে। বাড়ানোর পরে খবর জানি না মাফিয়াকে কোথায় থেকে বাড়াইছে। লাস্টে অবশেষে ইরান যাওয়ার কিছুদিন পুরানো হওয়ার পরে খবর পাইছি মাফিয়া বাংলাদেশের 2 জন আছে দালাল। নবীগঞ্জে বাড়ি, তার নাম হইল গিয়া আইনুল্লাহ। দালালি কইরা কিছু সহযোগিতার চেষ্টা কইরা পাকিস্তানিয়া তানে মানুষ ধরা হইয়া টাকা পয়সা বাড়তে নেই। আর একজন জালাল বাড়ি নবীনজ কিতাব সকি বসা। আমার গ্রামের হইল গিয়া 6 জন, আর টোটাল জানি কতজন মারা গেছিল? 18 জন। ভ্যান গাড়িতে যারা ছিল সবাই কিন্তু মারা গেছিল। ওইটা বোধ হয় ওই যে তুরস্ক এবং গ্রিসের ওই বর্ডার এলাকায় আর কি, এটা পার্বত্য এলাকা। আর ওইখান থেকে কিন্তু নিচে বোধ হয় 150-200 ফিট নিচে পড়ে গেছে। অবৈধভাবে প্রবেশের দায়ে অনেককে জেলের ঘানি টানতে হয়েছে বছরের পর বছর। আবার যারা অপহরণের শিকার হয়ে বন্দী হয়ে আছেন, তাদের আত্মীয় স্বজনের দুঃখের যেন কোনো শেষ নেই। অতিরিক্ত অর্থ দিয়ে বন্দীদের মুক্তি করতে পারলেও দারিদ্রতা থেকে মুক্তি পায়নি কেউই। জেলে দেওয়ার পরে আমরা সাজাইছে 3 বছর 1 মাস, এরপরে আবার বাড়াইয়া সারে না টানা টানি 7 মাস। খুব কষ্ট পাই আমরা টানা, 20 ঘন্টা 19 ঘন্টা পর আমরা বাতে নাই। তো এরপর এখান থেকে আবার না দিলে জেল নেওয়ার পরে বহুত মারপিট করছে, ফরদেশি হিসাবে খাম করাইছে, খাম না করলে মারপিট জুলুম করছে। করার পরে ভাই আমরা কি তখন আমরা খাওয়ার তো নালিশ করার কোনো জায়গা নাই। নালিশ যদি করে তা উঠতে মারে, বেমার সেমার দিয়ে গালাগালি করে, তখন আমরা আল্লাহর দরবারে সবুর ভাই। জেলে লইয়া গেছে, তখন আমরা জেলের ভিতরে মারপিট করছি। এরপর আমরা কাজকর্ম করাইছে, কোনো টাকা পয়সা তো মিলছেই না, মারছেও কাম করাইছে। আর খানা তো এইরকম খালি বুঝুন তো খেয়ে খানা খাওয়াইছে আমরা, এরকম করছে। 4-3 বছর আমরা কাটছি, আমরা অভাবী। প্রথম সাজাইছিল 2 বছরের পরে আমরা আনছে টানাত সারি দিব হইয়া। এরপর সিস্টেম বন্ধ হয়ে গেছে সারার। আগে তো সারি এই সিস্টেমে নাই, তখন সারি দেওয়ার পরে আমরা টানা টানি আবার দেখা সারা সিস্টেম বন্ধ, আবার নিজে অন্য জেলে জম্মু কাশ্মীরই প্রথম 1 জেলে আসতাম, পরে 2য় জেলে লিয়ে গেছে। পাশাপাশি বেশি দূর না, তো ওখানের মধ্যে থাকছে আর 3 বছর। প্রথম 2 বছর, এরপরে 3 বছর। 3 বছর পরে আমরা সিস্টেম করছে তারা সারার বাংলাদেশ সরকারের মাধ্যমে। এখান থেকে আবার কাগজপত্র নেওয়া 2008, 2009, 11 এবং 4 বার গেলাম। যাওয়ার পরে 2012-র 10 মার্চ ওরা
বেনাপুল হয়ে আমার 33 জন লোক আসে, তারপরে আবার 83 জন এই 53 জন আনি, টোটালে আমি 83 জন লোক নিয়ে বাংলাদেশ নিয়ে আসছি আর কি, ওই সহযোগিতায়, মন্ত্রণালয়ের সহযোগিতায়। এখনো এই দালালরা খুবই সক্রিয় রয়েছে। এরা সুযোগ পেলেই মানুষকে ধরে নিয়ে যায়, নিয়ে বিভিন্ন বর্ডারে আটকে রেখে তাদেরকে বলে যে এখানে যাওয়া যাবে না, এখানে এই সমস্যা সেই সমস্যা, তারপরে এদেরকে টর্চার করে বাড়ি থেকে টাকা নেয় জিম্মি করে। প্রতারক চক্রের এইসব ঘটনা একসময় জানাজানি হয়ে গেলে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন। অভিযানে এই চক্রের 2-1 জনকে গ্রেফতার করলেও মূল হোতারা এখনো ধরাছোঁয়ার বাইরে। বাংলাদেশ থেকে বিভিন্ন দালাল চক্রের মধ্য দিয়েই আমাদের দেশে অনেক জনশক্তি রপ্তানি হয়ে থাকে। তো সেক্ষেত্রে অত্র অঞ্চলের হবিগঞ্জের ময়না, আতাউর এবং সংশ্লিষ্ট আরো কিছু লোকজন এর সাথে জড়িত, যাদেরকে আমরা ময়না বিদেশে থাকে, বাংলাদেশে এখনো তার আমরা আসার খবর পাইনি। তবে এ দেশে তার কিছু এজেন্ট আছে যাদেরকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। তবে আন্তর্জাতিক চক্র জড়িত থাকায় বিষয়টি খুব সহজেই সমাধান হবে না বলে মনে করেন র্যাবের এই কর্মকর্তা। সামাজিকভাবে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে প্রতারণার হাত থেকে রক্ষা পাওয়া সম্ভব হবে বলে মনে করেন তিনি। সংশ্লিষ্ট সবাইকে আহ্বান রাখতে চাই, বিদেশে যারা আছেন অধিক অর্থ উপার্জনের প্রলোভনে পড়ে সর্বশান্ত না হয়ে সঠিকভাবে তথ্য যাচাই বাছাই করে তারপর এই জাতীয় পদক্ষেপে যেন নিজেকে তারা নিয়োজিত করেন। জনশক্তি রপ্তানির মাধ্যমে দেশ আয় করে প্রচুর বৈদেশিক মুদ্রা। বিদেশের বাজারে বাংলাদেশি শ্রমিকদের চাহিদাও ছিল, কিন্তু বর্তমানে অসাধু চক্রের কারণে বিদেশে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে, ফলে শ্রমবাজার হারাচ্ছে বাংলাদেশ। বৈদেশিক মুদ্রা আয়ের এই মাধ্যমটি ধরে রাখতে সবাইকে সচেতন হতে হবে বলে মনে করেন সচেতন মহল। অবৈধ অনুপ্রবেশকারীদের দেশে ফিরিয়ে আনতে সরকারকেই ভূমিকা পালন করতে হবে। সেই সাথে দক্ষ শ্রমিক তৈরি ও বৈধ পথে কম অর্থ ব্যয়ে যাতে শ্রমিকরা বিদেশে যেতে পারে তার ব্যবস্থা সরকারকেই করতে হবে। দর্শক, অনুষ্ঠানের পর্যায়ে ছোট্ট একটা বিরতি নিচ্ছি, ফিরে এসে দেখব রাজশাহীতে মাদকের আগ্রাসন নিয়ে একটি প্রতিবেদন। আমাদের সঙ্গেই থাকুন। আবারও স্বাগত দেশজুড়ে অপরাধ পরিক্রমা অনুষ্ঠানে। আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। সীমান্তবর্তী বিভাগীয় শহর রাজশাহী ও জেলার বিভিন্ন উপজেলা মাদকের ভয়াল থাবায় আক্রান্ত। পার্শ্ববর্তী দেশ থেকে অনায়াসে নানা ধরনের মাদক জেলা শহর হয়ে উপজেলায় ছড়িয়ে পড়ায় শিক্ষিত প্রজন্ম থেকে শুরু করে খেটে খাওয়া দিনমজুরও রক্ষা পায়নি এই ভয়াল থাবা থেকে। তবে প্রকাশ্যে মাদকের রমরমা ব্যবসা ও সেবন হলেও প্রশাসন রয়েছে নীরব দর্শকের ভূমিকায়। আর সাধারণ মানুষের অভিযোগ খোদ পুলিশের বিরুদ্ধেই। মনিরুজ্জামানের গবেষণায় এ নিয়ে প্রতিবেদন তৈরি করেছেন আবু সেলিম। সীমান্তবর্তী জেলা হওয়ায় পার্শ্ববর্তী দেশ থেকে আনা মাদকদ্রব্যে সয়লাব রাজশাহী। এখানে হাত বাড়ালেই পাওয়া যাচ্ছে গাঁজা, ফেন্সিডিল, হেরোইন ও ইয়াবা। জেলার বিভিন্ন উপজেলা পর্যন্ত ছড়িয়ে পড়েছে এর ভয়াল থাবা। তবে সিটি কর্পোরেশন এলাকার 1 নম্বর ওয়ার্ডের অবস্থা ভয়াবহ। রাজশাহীর গোদাগাড়ি, বাঘাট, চারঘাট এই অঞ্চলগুলো মানে পদ্মা নদীর ওপার থেকে খুব সহজেই মাদকদ্রব্য চলে আসছে বিভিন্নভাবে। চোরাচালানি সিন্ডিকেট মানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আসছে। এখন যে বর্তমানে করছে নিয়ন্ত্রণটা, তার নাম হচ্ছে রেজা। এই হচ্ছে মানে চর থেকে মালটা সম্পূর্ণ তোলার দায়িত্ব হচ্ছে এর। মানে ওখান থেকে মাল নিয়ে ওই ভারতের বর্ডার থেকে মালটা নিয়ে ওখান থেকে নিয়ে এসে কমিশনার বাড়িতে ঢুকিয়ে দিবে, ততক্ষণ এর এই যে আপনার রেজা। রাজশাহী নগরীর পঞ্চবটি, এদিকে আছে বাগানপাড়া, গুড়িপাড়া, বেড়পাড়া, এই এলাকাগুলো মোটামুটি সাম্প্রতিককালে রাজশাহী নগরীর আপনার এই দরগাপাড়া এলাকায় যে বিনোদন স্পটগুলো করা হয়েছে, বিনোদন স্পটগুলোতে সন্ধ্যার পরে মাদক ব্যবসায়ীরা খুব মানে বেপরোয়া হয়ে ওঠে। গুড়িপাড়া এটা একটা বস্তি এলাকা, বড় ধরনের বস্তি এলাকা। এখানে অনেক ধরনের অপরাধ প্রবণতা আছে।
এখানে মাঝে মধ্যেই আমরা ম্যাজিস্ট্রেট নিয়ে, স্থানীয় প্রতিনিধিদেরকে নিয়ে আমরা সেগুলোতে অভিযান পরিচালনা করি। 2 বেলা খাই, সকালে আর সন্ধ্যার সময়। সকালে খাই 300 টাকা, সন্ধ্যার সময় খাই 300 টাকা, 600 টাকা লাগে। আপনার মাসে ইনকাম কত? আপনি প্রতিদিন 600 টাকা করে আমার খরচ করেন। ভাঙড়ির ব্যবসা আছে, ভাঙড়ির ব্যবসাতে আপনার কাঁচা টাকা, এটা কাঁচা ব্যবসা। কোনোদিন 1000 হয়, কোনোদিন 1500 হয়, কোনোদিন 500 হয়, কোনো স্টেশন নাই। সব টাকা কি আপনার এই নেশার পেছনে খরচ করেন? সব টাকা নেশার পেছনে খরচ করে না, সংসার আছে। সাজ্জাদ যেমন বিক্রি করে, আপনার ওর একটা ঘর আছে, ওই বিক্রি করে, গাঞ্জার ব্যবসা করে। এই গাঞ্জাটা আপনার এই কুমিল্লা থেকে নিয়ে আসে। সাম্প্রতিককালে ইয়াবার একটা মানে ইয়াবাও আসছে এবং ইয়াবাতেও আসক্ত হচ্ছে যুবকরা। মদ, ফেন্সিডিল, গাঁজা, হেরোইন, রিসেন্টলি ইয়াবা আসছে। তারপরে এই যে গ্লু, যেটা আঠা, ওই আঠার নেশা করে, এরকম অ্যাডিক্ট আসছে। এলাকাবাসীর অভিযোগ, ওয়ার্ড কমিশনার মনসুর ও তার বোন মঞ্জুরার মদদেই মাদক সাম্রাজ্যে পরিণত হয়েছে এলাকাটি। এদের সাথে সহযোগী হিসেবে রয়েছে এখানকার আরো কিছু চিহ্নিত সন্ত্রাসী। মাদক ব্যবসায়ীদের ছত্রছায়ায় ওয়ার্ডের হুরিপাড়া এলাকাটি মাদক সেবীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। কমিশনারের বোনের বাড়ি এটা, কমিশনারের বোনের বাড়িতে বসতে খাই, কমিশনার ট্যাকেল দেয়। কমিশনারের বোনের নাম কি? মঞ্জুরা, সম্ভবত মঞ্জুরা। এটা কিভাবে কিনা আপনার? এটা কত করে কেমনি কি কেন? 120 টাকা আপনার 1 পুড়িয়ার দাম দেয়। কি কি খাচ্ছেন আপনারা? আমি খাচ্ছি হিরোইন আর বাবা। বাবা মানে? বাবা মানে ট্যাবলেট। এই ব্যবসার সাথে কমিশনাররা জড়িত আছে, ওরা ট্যাকেল দেয়, পুলিশ প্রশাসন দেখে, এই কারণে নিরাপদ পায় বলে এখানে আসা হয়। কমিশনার একাই ব্যবসা করে? জি, সেই কমিশনার একা করে, আরো হয়তো তার সাথে সহযোগিতা আছে। ছাড়ার চেষ্টা করেছিল কখনো? না, মেলা চেষ্টা করছি, পারিনি ভাই। না পারার কারণটা কি? না পারার কারণ সহজে পাচ্ছি, বাড়িতে পাচ্ছি, শেল্টার পাচ্ছি, খাওয়ার জন্য কোনো অসুবিধা নাই, পুলিশ প্রশাসনের কোনো ইয়া নাই, চালাচাপ নাই। হিমেল বাহিনী আর এই মনসুর গুন্ডা বাহিনী, এই বাহিনী রংলাল যে আপনার যে মাদক সম্রাট, এরা 3 জন ব্যক্তিভাবে এক আলু ভাজি সে বড় বিক্রি করে খেত। তার সুস্পষ্ট আমরা বিচার চাই, প্রশাসন জানে এদেরকে ধরে। শহরের ভেতর প্রকাশ্যে এভাবে মাদক ব্যবসা চললেও সবাই ধরাছোঁয়ার বাইরে, কারণ এই ব্যবসার সাথে জড়িয়ে আছে শহরের আরো কিছু প্রভাবশালী ব্যক্তি। সেই সাথে অভিযোগ রয়েছে প্রশাসনের বিরুদ্ধে। মাদক ব্যবসার সাথে কারা কারা জড়িত? কমিশনার ট্যাকেল দেয়, কমিশনারের বোন ব্যবসা করে, এবারতে কোনো পুলিশ টুলিশ আসে না, কমিশনার এখানে সব ঠিক করে রাখে, নিরাপদ পাই বাড়িতে। এবারতে খেতে আসি। কোন কমিশনার আপনার এটার সাথে জড়িত? মনসুর কমিশনার। এই ওয়ার্ডের কমিশনার, কমিশনারের বোন বিক্রি করে, আমরা তার কাছ থেকে কিনে খাই। আপনাদের পুলিশ কোনো কিছু বলে না? না জি না, এটা কমিশনার ট্যাকেল দেয়। কিভাবে ট্যাকেল দেয় এগুলা? বলে আমি থানা পারি, পুলিশ সব কন্টাক্ট। প্রশাসনের কথা বলতে গেলে তো প্রশাসন নিষ্ক্রিয় মোটামুটি ভাবে। এখানে অভিযোগ আসছে জেলা পুলিশের কিছু কিছু সদস্য সরাসরি মাদকের সঙ্গে জড়িত, মাদক পাচার এবং মাদক ব্যবসার সঙ্গেও জড়িত হয়ে পড়েছে। তবে র‍্যাব, বিজিবি মাঝে মধ্যেই মাদক সহ ব্যবসায়ীদের আটক করলেও আইনের ফাঁক ফুকরে আবার বেরিয়ে আসে। পুনরায় তারা ব্যবসায় জড়িয়ে পড়ায় থেমে নেই এই ঘাতকের ব্যবহার। মাদকদ্রব্য উচ্ছেদ কমিটি তৈরি করে এটি করেছেন একমাত্র মনসুর কমিশনার আর ভাই আর ওর বোনকে, একমাত্র বোন আর ভাইকে রক্ষা করার কারণে জন্য এই মাদকদ্রব্য আবার শুরু হয়ে গেছে। যারা মাদক ব্যবসায়ী একটা নজর আসছে তাদেরকে আমরা ধরছি, তাদের আটক করে আইনের আওতায় নিয়ে আসছি, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছি, তাদেরকে কোর্টে ফরওয়ার্ড করছি। আমরা তৎপর আছি, পুলিশি নজরদারি এলাকায় আছে আমাদের, কোনো তথ্য পাওয়া গেলে অবশ্যই আমরা তার বিরুদ্ধে অ্যাকশন নেব। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ গলিয়ে দেশের বিভিন্ন স্থানে পাচার হচ্ছে এবং এটা রাজশাহীতেও একটা বিশাল অংশ এই মাদকের সঙ্গে জড়িয়ে পড়েছে। বিশেষ করে তরুণ, নারী এবং শিশুরা এখন মাদক পাচার করছে। নতুন প্রজন্ম এই ঘাতকের ভয়াল থাবায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। ফলে নৈতিক অবক্ষয় ঘটছে তাদের, জড়িয়ে পড়ছে নানা অপকর্মে। ফলে উদ্বিগ্ন সচেতন মহল। রাজশাহী সিটিতে যথেষ্ট মাদকাসক্ত মানুষ আছে, ড্রাগ নাই এরকম পিপুল প্রায়